প্রশ্ন রেখে গিয়েছিলাম, আমি একটু এস এম ফরহাদের কাছে যেতে চাই। কমিটির আমি যতদূর দেখতে পেলাম যে আপনাদের ৬০ সদস্য একটা পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে ২০ জানুয়ারি, তারপর পরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সংখ্যাগুলি খুব বেশি নয়। কমিটির নামগুলি প্রকাশ নিয়েই যেহেতু এই গুপ্ত কথাটা ব্যবহার করা হচ্ছে, এই প্রকাশ নিয়ে কি আপনাদের খুব গোপনীয়তা আছে? মানে এটা আপনাদের দলের আদর্শ বা কিছু একটা এরকম? একটু সংশোধনী, আমি ঢাকা ইউনিভার্সিটির সভাপতি আর কি। যাই হোক, যে প্রশ্ন ছিল আর কি, এই প্রশ্নে আপনি সংগঠনের অর্গানাইজেশনাল কালচারটা বুঝতে হবে। শিবির তো একদিনে উড়ে আসা সংগঠন না, 1977 থেকে আজকে পর্যন্ত কাজ করছে। আপনি বললেই আমার এতদিনের ফরম্যাট আমি চেঞ্জ করে ফেলবো না। আমার এখানে এমন কাজ না যে আমি অমুক সম্পাদক, হ্যাঁ 50 জন এসে বলতে হবে আমি অমুক সম্পাদক, আমি অমুক পদ পাইছি। আমাকে এটা বোঝান, একটা সংগঠন 200 জনের কমিটি দেয়, এখানে 200টা সম্পাদকের 200 জনের কী কাজ থাকে, বা এই 200 জনের সম্পাদকীয় মণ্ডলীর সম্পাদক বৃন্দ গত একটা বছরে বা তার এক বছরের সেশনে প্রত্যেকটা বিভাগের কী কাজটা করে, আদৌ তার প্রত্যেকটা বিভাগের স্বতন্ত্র কাজ থাকে কিনা বা তিনি করেছেন কিনা, নাকি শুধুমাত্র যে কজন মিছিলে আসে, যে কজন আমাদের সাথে আছেন তাদেরকে একটা করে পদ দিতে হবে, সেই পদ তিনি যে বলবেন আমি অমুক পদ, আমার তমুক পদ আছে, এটার জন্য দেওয়া হয়। আর আমাদের ছাত্র শিবিরের জায়গা থেকে আপনি দেখবেন আমাদের গঠনতন্ত্র যেটা লেখা আছে যে অনেকগুলো প্যারামিটার মধ্যে একটা প্যারামিটার হচ্ছে পদের প্রতি লোভহীনতা। আবার যেই অর্গানোগ্রাম দেওয়া আছে সেখানে হচ্ছে বেসিক কাজগুলো করবার জন্য যেটুকু সম্পাদক দরকার, আমাদের অফিস বিভাগ, অর্থ বিভাগ, প্রশিক্ষণ বিভাগ, এরকম বেসিক কাজ যেগুলো মৌলিক কাজগুলো, সেগুলোর জন্য একজন সম্পাদক দিয়ে দেওয়া হয়। তার আন্ডারে একটা মানে ওই বিভাগটা ফাংশন করার জন্য সেই যে 5-7 জন 10 জন যে কজন যখন লাগে নিয়ে তার কাজগুলো বাস্তবায়ন করে। এখানে মানে পদের প্রতি দায়িত্বের প্রতি অনাগ্রহটাই হচ্ছে প্রাইম ফ্যাক্টর দায়িত্ব পাওয়ার জন্য। তারপর দায়িত্বটা বন্টন করে দেওয়া, শুধুমাত্র কাজগুলো বাস্তবায়ন করা। আমার এখানে এটা দরকার নাই। আপনি দেখবেন এর জন্য ছাত্র শিবির 77 থেকে এখন পর্যন্ত পদ নিয়ে গাঞ্জাম হয়েছে, মারামারি হয়েছে, দুই গ্রুপে মন খারাপ হয়েছে, রাগ হয়েছে, কখনোই পাবেন না। আমার যে অর্গানোগ্রাম সে অনুযায়ী যা আছে তাই তো আমরা প্রকাশ করছি। আমার সারা দেশে আপনি শিবির একমাত্র সংগঠন দেখবেন, ছাত্রদলের তো মাশাআল্লাহ কমিটি হয়েছে আজকে 1-1.5 বছর হয়ে গেছে, লম্বা সময়, এখনো ওনাদের সব ইউনিটের কমিটি হয় নাই। আর আমার ছাত্র শিবিরের জানুয়ারির 1 তারিখ কমিটি স্টার্ট হয়েছে, জানুয়ারির 20 তারিখের মধ্যে আমার 132টা ইউনিট সবগুলো ইউনিটের কমিটি হয়ে গেছে মাত্র 20 দিনের মধ্যে। এইভাবে করে সব জায়গায় আবার দেখবেন ছাত্র দলে হয়তো কমিটি আরো চলতে থাকবে, কিন্তু আমরা আগামী বছর 132টা কমিটির নাম কি প্রকাশযোগ্য? সবগুলো পেজে দেওয়া হয়েছে, সবগুলো কেন্দ্রের অফিসে পেজে দেওয়া হয়েছে, সবগুলো পেজে দেওয়া আছে, সবগুলো কেন্দ্রের পেজে, আপনি পেজটা ঘুরে আসবেন, সবগুলো কেন্দ্রের পেজে দেওয়া আছে, কেন্দ্রের পেজে ওই 20 দিনের মধ্যে দেওয়া হয়েছে। দেখেন মানে ভাইদের অন্য সংগঠনের সম্পাদকীয় পদে কি করা আছে, আমাদের কমিটির মেয়াদ উত্তীর্ণ কিনা, আমাদের সম্মেলন ঠিকমতো হয় কিনা, এইগুলো মানে অন্যান্য সংগঠন এগুলো নিয়ে ব্যাখ্যা। কিন্তু ওনারা কখনোই ওনাদের পূর্ণাঙ্গ যে কি, আমরা এটা খুবই তীব্র আকাঙ্ক্ষা যে একটু জানতে মন চায় যে ভাই শিবির সবাই কারা, ঠিক আছে, পূর্ণাঙ্গ কি কেন্দ্রীয় কমিটি জানতে চান? কোন কমিটি আমি বললাম তো এইটাও একটা কৌশল। এখন শুনেন, আমি বলি আপনাকে, শুনেন, মনে করেন হলের বিষয় বা পেজে মনে করেন ওনারা যদি প্রেসিডেন্ট মনে করেন যে আমান সেক্রেটারি আর একজন দিল, এখন এটাও তো আমাদের কৌশল হয়ে যেতে পারে যে তোমরা যে ফরম্যাটটা আমরা প্রকাশ করব সেইটার প্রেসিডেন্সি করে মিডিয়ায় যেটা দিব, আমাদের সংগঠনে আর একটা সেটা আপনি রহিত করবেন কেমন করে? সেটা শুনেন এই যে একটা অবস্থা তৈরি করছে, একদম আমি যেটা প্রথমেই বললাম, একদম 71-এর বিষয়ে যেরকম কোনো বয়ান নাই তাদের, ঠিক আছে, এটাকে বিভিন্নভাবে জাস্টিফাই করতে যাচ্ছে কেন্দ্রে। ঠিক একই রকম এই গুপ্ত নিয়ে এটা তো আমরা একা বলতেছি না, এটা এখন বাংলাদেশের প্রত্যেকটা ক্যাম্পাসে এই বিষয়ে বহুল চর্চিত বিষয়। আমার 132টা যে কমিটি ইউনিটের কমিটি অ্যানাউন্স হয়েছে, সেই কমিটি গত 1 বছর ধরে কমপক্ষে 10টার অধিক পাবলিক ইভেন্ট অ্যারেঞ্জ করছে অ্যাজ এ প্রেসিডেন্ট এন্ড সেক্রেটারি। এবং আমাকে শেষ করতে দেন, লেট মি ফিনিশ। আমাকে এই 132টা ইউনিটের সবাই পাবলিকলি ইভেন্ট অ্যারেঞ্জ করে অ্যাজ এ প্রেসিডেন্ট মিডিয়া ফেস করতেছে, অ্যাজ এ সেক্রেটারি, অ্যাজ এ মানে তার অন্যান্য দায়িত্ব সব তার প্রত্যেকটা কাজ বাস্তবায়ন করছে। এরপরে যদি কনফিউশন থাকে, আমি বুঝতে হবে শিবিরের ব্যাপারে আপনার আসলে শিবিরোফোবিয়া কাজ করছে, অথবা একটা মানে বিরোধিতা করতেই হবে সেজন্য করছেন। আমি কয়েকটা পয়েন্ট আছে, হল কমিটি নিয়ে আলাপ করছেন। হল কমিটিতে আমাদের ক্লিয়ার স্ট্যান্ড ছিল, আমাদেরকে নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে, শিক্ষার্থী ভার্সেস শিবির, শিক্ষার্থী ভার্সেস ছাত্র দল এরকম মুখোমুখি দাঁড় করানোর প্ল্যান করে, আমরা এই ট্র্যাপে পা দেবো না। বরং আমরা হল কমিটি দিব এই শর্তে বলছি যে বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব হইল একটা ইনস্টিটিউশন একটা ইমেল করে দিলেই হয় যে হলের রাজনৈতিক কমিটি থাকবে, ইয়েস নো কাজ থাকবে, ইয়েস নো। মানে আমরা বলেছি শিক্ষার্থীদের ম্যান্ডেটের প্রতি আমাদের কাছে একটা হাইপোথিসিস ছিল শিক্ষার্থীরা হল কমিটি চায় না, সেজন্য আমরা দেই নাই। বাট
এখন যেহেতু একটা মিসকনসেপশন তৈরি হচ্ছে, সেজন্য আমরা বলেছি আপনারা জাস্ট একদিন টাইম নিয়ে প্রত্যেকের ইমেলে একটা ক্লিক করলে 40,000 স্টুডেন্ট ইমেল চলে যায়। ওরা একটা ক্লিক করলে ফিডব্যাক আসে, অটো ক্যালকুলেট হয়। যখন দেখবো শিক্ষার্থীরা অধিকাংশ, আমি বিশ্বাস করি শিক্ষার্থীরা এটা মতামত দিবেন কমিটি থাকার পক্ষে, আমরা এরপরে কমিটির প্রসিডিউরে চলে যাবো। আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেটে তাকায় আছে, আমরা কিন্তু বলি নাই আমরা দিব, আবার এটাও বলি না আমরা দিব না। কিন্তু দলের অঙ্গ সংগঠন হিসেবে আপনারা কি চান? মানে জামাতে ইসলামের অঙ্গ আমরা তো সব জায়গায় পলিটিক্যাল প্র্যাকটিসে থাকুক, এটাই উইল করি। আপনারা চান হল কমিটি থাকুক? আমরা চাই শিক্ষার্থীরা আমাদের মানে হল কমিটির ব্যাপারে মতামত দিক, হল কমিটি থাকুক, এই মতামতটা দিক। এজন্য আমরা শিক্ষার্থীদের মুখোমুখি যেতে চাই না। শিক্ষার্থীরা যখন মতামত দিবে হল কমিটি থাকবে, এবং আমার মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটুকু বুঝে, যেখানে রাজনীতি থাকবে সেখানে হলও রাজনীতি থাকে, দুইটাকে ডিফার করা করে এটুকু বোঝায়। এই জন্য বলছিলাম শিক্ষার্থী ভার্সেস এখন যে মব তৈরি হচ্ছে, ভাইরা বলতেছেন মবের আশঙ্কা, সেই মবের আশঙ্কাটা তখন দূরীভূত হবে যখন ইউনিভার্সিটি প্রশাসন এসে বলবে। আমরা একটা কোয়েশ্চন এভাবে ইমেলে করছিলাম, ফিডব্যাক আসছে, এখানে বেশিরভাগ শিক্ষার্থী থাকার পক্ষে বলছে, এখন আপনারা কমিটি দেন। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল কমিটির অন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসে বলবে আপনাদেরকে যে হল কমিটি দেন বা না, ঢাকা বিশ্ববিদ্যালয় একটা ইমেল করা তো ইজি ব্যাপার। আমাদের আলোচনা তো সমগ্র ছাত্র রাজনীতি নিয়ে, ঠিক আছে? সারা বাংলাদেশে অন্য শিক্ষা প্রতিষ্ঠানে তো সেম ভাবে, আমি তো ঢাকা ইউনিভার্সিটির সভাপতি, একজন সাধারণ শিক্ষার্থী দিয়ে, তাই তো আমার একটা প্রশ্ন। আমি বলেছি আমি যেহেতু বিশ্ববিদ্যালয়ের সভাপতি, আমি খুবই ক্লিয়ার কথা, আমি বিশ্ববিদ্যালয়ের সভাপতি বলে ইউনিভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে বলেছেন। আপনার কি প্রশ্ন? বাংলাদেশের কোন সাধারণ শিক্ষার্থীর ঠেকা পড়ছে যে তাকে আপনার কমিটি দেওয়ার জন্য অনুরোধ করবে? সে তো আপনার সংগঠন। আমি অনুরোধ বলি নাই, যেহেতু ছাত্রদল চাওয়ার মানে কি, যে সে কোন আঙ্গিকে চাইবে যে আপনি আজকে সোহরাওয়ার্দী কলেজের আমান ভাই যখন কমিটি দিল বা তাদের ইউনিভার্সিটি কমিটি দিল, আমান ভাই যখন একটা আন্দোলন ক্রিয়েট হইলো, এটাকে আমান ভাই মবেক্রেসি বলছেন, এটাকে ছাত্রলীগ বলছেন, সে যাই হোক, তারা তো তাদের একটা ওয়ার্ড দেওয়া হচ্ছে, কিন্তু শিক্ষার্থীরা ভুল বুঝবে। এই যে হলের বিষয় নিয়ে যে মব হয়েছে, এখানে শিবির ছিল, এখানে ছাত্রলীগ ছিল, সাধারণ শিক্ষার্থী ছিল না। আমি তো বলছি যে একজন দেখা গেছে শিবিরের একজন নেতা, সে বলছে তার ডাকে কেউ আসতে পারে, কিন্তু আন্দোলনটা সাধারণ শিক্ষার্থীদের ছিল না, এটা ভেরি শিওর। এই বিষয়ে কোনো সন্দেহ নেই। ফরহাদ, আমি একটা প্রশ্ন করি। এটা সত্য যে সাধারণ শিক্ষার্থীরা অ্যাকচুয়াল যারা অ্যাপলিটিক্যাল শিক্ষার্থী, এই সংখ্যাটা বিশ্ববিদ্যালয়ে বেশি। আমি আপনি আমান ভাই মিলে খুব অল্প সংখ্যক শিক্ষার্থী ছাত্র দলের হল কমিটি গঠন হওয়ার পরে যে আন্দোলনটা হয়েছে, সেই আন্দোলনে ইসলামী ছাত্র শিবিরের সমর্থকরা ছিলেন কি ছিলেন না? কেউ ছিল না, একজন ছিল না। আমরা তো রাজনৈতিক দল হয়ে একটা রাজনৈতিক দলের এজেন্ডার বিরুদ্ধে, এখানে লিড করছে নতুন একটা সংগঠন হয়েছে বাকশাস, যেটা তারা অ্যানাউন্স করে লিড করছেন, রোল প্লে করছে। আমরা যেহেতু হল কমিটির ব্যাপারে মানে রিজিড পজিশনে যাই নাই, ইয়েস নো কোনোটা রিজিড পজিশন, আমরা শিক্ষার্থীদের ছেড়ে দিয়েছি, এজন্য আমরা একটা ইয়েসও যাই নাই, নো তো যাই নাই। 17 জুলাই যখন ছাত্রলীগের সকল নেতাদের মানে ছাত্রলীগ করা নেতা সমর্থকদের যখন বের করে দেওয়া হলো হল থেকে, খুবই বিভৎসভাবে একদম চুল কেটে, চুলের মুঠি ধরে মারধর করে সবাইকে বের করে দেওয়া হলো, সেই আন্দোলনটাতে ছিল যে হলে রাজনীতি চলবে না। তখন কি আপনারা চেয়েছিলেন? 17 জুলাই তখন 17 জুলাই অপোজিশনে কনটেক্সট নাম্বার 1 বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে ফ্যাসিবাদী আওয়ামী লীগের দোসররা এবং পুলিশ প্রশাসন সবকিছু মিলে পুরো আওয়ামী লীগ গভর্নমেন্ট এখানে আছে। আমি এখনো জানি না আওয়ামী লীগকে আমরা পতন করাতে পারবো কিনা, এখনো 9 দফার পয়েন্টে আছি। তখন আমাকে এই সেসব শিক্ষার্থীরা রিস্ক নিয়ে ছাত্রলীগকে বের করছে, তাদেরকে যদি সেফটি না দিতে পারি তাইলে আবার এই শিক্ষার্থীদের ছাত্রলীগ চাপে বসবে, প্রশাসন এসে এটাকে মিসলিড করে অন্য রায় দেবে, যেমন আবু সাইদের রায় হয়েছিল যে পাল্টা তার সহপাঠীদের ব্যাপারে মামলা দিছে। এই আশঙ্কায় ওই দিনের জন্য মানে এক দফার ঘোষণার আগ পর্যন্ত ওইটা পর্যন্ত ছাত্র রাজনীতি ক্যাম্পাসে না থাকার শিক্ষার্থীরা বেশি পছন্দ করছে, কিন্তু হাসিনার পতনের পরে পুরো পলিটিক্সটা রিফ্রেম করার সুযোগ হয়েছে। তাদেরকে প্রোটেক্ট করেছেন আপনারা, তাই তো? রাইট, মানে এটাতে পূর্ণ সমর্থন আপনাদের ছিল? পূর্ণ সমর্থন তখন ছিল, এটা থাকাটাই স্বাভাবিক। এবং আমরা তখন 9 দফা তো আমরা কিন্তু ছাত্র রাজনীতির ব্যাপারে যে ধারাটা অ্যাড করেছি, এটা গ্রাউন্ড ছিল মূলত এক দফা ঘোষণার আগ পর্যন্ত 9 দফার ভ্যালিডিটি থাকে। কিন্তু 9 দফার সময়ও আপনারা এই দাবিটি রাখতে চেয়েছিলেন, আপনাদের একটা দাবি ছিল যে শিক্ষার্থীদের সেফটির জন্য না, শুধু শিক্ষার্থীদের সেফটির জন্য চেয়েছেন। কারণ হচ্ছে 9 দফার ভ্যালিডিটি থাকে এক দফার হাসিনা পালানোর আগ পর্যন্ত। ওই সময় 9 দফা তো আগামী বাংলাদেশ বিনির্মাণের নিমিত্ত ছিল। সেই 9 দফা ছিল আগামী বাংলাদেশ বিনির্মাণের না, আপনি একটু ওই ধরনের বাংলাদেশ চান, এই কারণে দফাগুলি দেওয়া হয়েছিল। 9 দফা তো আমি দিছি, আমি জানি যে 9 দফা কেন দিয়েছি। ছাত্র রাজনীতি থাকবে না মানে নিষিদ্ধ করতে হবে, তাহলে এখন আপনারা ছাত্র রাজনীতি কেন করতেছেন? ভাই আমি আপনাকে বলি, 9 দফাটা ছিল এক দফার প্রি স্টেপ। 9 দফার ওই পয়েন্টটা দেওয়ার মানে হচ্ছে এক দফায় যাওয়ার আগ পর্যন্ত যে সময়টা, এই সময়টা যদি কোনো কারণে আন্দোলনটা 1 বছর এক্সটেন্ড করে, কয়দিন লাগবে তো আমি জানি না, এই সময়ের মধ্যে শিক্ষার্থীদের সেফটি দরকার। ছাত্র রাজনীতির টোটাল ফ্রেমওয়ার্ক চেঞ্জ করার অপরচুনিটি আসবে তখন যখন হাসিনা পতন হবে। সেই সময়কাল কি এখনো চলতেছে? না, চলতেছে না।